হ্যালো এভরিওয়ান, আমি দীপিতা। এডু কর্নারে সবাইকে স্বাগত। আজকে আমরা যে প্যারাগ্রাফটা শিখবো সেটা হচ্ছে ডাউরি সিস্টেম অর্থাৎ যৌতুক প্রথা। এই প্যারাগ্রাফটা কিন্তু আমাদের এইচএসসি লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। আমাদের বোর্ড এক্সামগুলোতে আমরা প্রায় এটা আসতে দেখি। আমরা চেষ্টা করব আজকে খুব সহজ ভাষায় খুব সহজ সুন্দর করে এই প্যারাগ্রাফটা যেন আমরা শিখে ফেলতে পারি। এই প্যারাগ্রাফে আমরা এটার কজ, এটার ইফেক্টটা কি এবং এইটার সলিউশনটা কি সেটাও আমরা আলোচনা করব। তো আসো আমরা খুব সহজে প্যারাগ্রাফটা শিখে ফেলি। আসো শুরু করা যাক। The dowry system is a social curse that continues to affect many families in Bangladesh. অর্থাৎ কি বলো দেখো, যৌতুক প্রথা ডাউরি সিস্টেম ইজ a social curse. Curse মানে কি? অভিশাপ। এটা একটা সামাজিক অভিশাপ। কেন এটা সামাজিক অভিশাপ? কারণ এই যে ঘটনাটা এটা একটা সামাজিক ঘটনা। দুটো পরিবার, একটা কমিউনিটি এর মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটে, যার জন্য এটা একটা সামাজিক অভিশাপ, এটা একটা সামাজিক প্রভাব আছে, তার জন্য এটা একটা সামাজিক অভিশাপ, একটা সোশ্যাল কার্স দ্যাট কন্টিনিউস টু এফেক্ট মেনি ফ্যামিলিজ ইন বাংলাদেশ। এবং এইটার কারণে কিন্তু বাংলাদেশে অনেক ফ্যামিলি এফেক্টেড হয় এবং এই সোশ্যাল যে কার্সটা আছে এই সোশ্যাল কার্সটার কারণে বাংলাদেশের বিশেষ করে যে শ্রেণীটা ফাইন্যান্সিয়ালি একটু হচ্ছে গিয়ে কম স্টেবল তাদের মধ্যে কিন্তু এই সোশ্যাল কার্সটা আমরা বেশি হতে দেখি এবং তাদের যে পরিবার এটা খুব বাজেভাবে এফেক্টেড হয় এই সোশ্যাল কার্সের কারণে বা এই ঘটনাটার কারণে। It refers to the practice where the bride's family is expected to give money, property or expensive gifts to the groom's family during marriage. মানে কি? It refers অর্থাৎ এই ডাউরি সিস্টেম দিয়ে রেফার করা হয়, একটা প্র্যাকটিসকে রেফার করা হয়, একটা প্র্যাকটিসকে নির্দেশ করা হয়, বোঝানো হয় where the bride's family যেখানে কিনা ব্রাইড মানে যে কিনা কনে তার পরিবার is expected তার পরিবারের কাছ থেকে এক্সপেক্ট করা হয়। দেখো এই শব্দটা কিন্তু একটা প্যাসিভ ওয়ার্ড, অর্থাৎ এখানে ব্রাইডস ফ্যামিলির কাছ থেকে এক্সপেক্ট করা হয়। কে এক্সপেক্ট করে? যে কিনা গ্রুমস ফ্যামিলি মানে যে কিনা বরের পক্ষ সে এক্সপেক্ট করে। সো ওয়্যার দ্য ব্রাইডস ফ্যামিলি যেখানে কিনা ব্রাইডস ফ্যামিলি ইজ এক্সপেক্টেড ওদের কাছ থেকে আশা করা হয় টু গিভ মানি টাকা পয়সা, প্রপার্টি সম্পত্তি হতে পারে, আর এক্সপেন্সিভ গিফটস হতে পারে অথবা দামি কোনো গিফটস হতে পারে, যেমন আমরা দেখি যে বাইক চেয়ে বসে বা গাড়ি চেয়ে বসে, এরকম এক্সপেন্সিভ কোনো গিফট হতে পারে। এবং এটা কারা চায়? টু দ্য গ্রুমস ফ্যামিলি, অর্থাৎ গ্রুমস ফ্যামিলিকে দিতে হবে এরকম একটা এক্সপেকটেশন থাকে ডিউরিং ম্যারেজ, বিয়ের সময় ব্রাইডস এর ফ্যামিলির উপরে এই এক্সপেকটেশনটা থাকে, গ্রুমস ফ্যামিলির এক্সপেকটেশন থাকে, সমাজের এক্সপেকটেশন থাকে যে সে তার মেয়ের জামাইকে অনেক টাকা পয়সা দেবে কিংবা অনেক সম্পদ দেবে কিংবা অনেক ভালো ভালো গিফট দেবে। Although dowry is illegal in Bangladesh, যদিও ডাউরি বাংলাদেশে ইলিগেল, বাংলাদেশে কিন্তু এটা বেআইনি, ইট রিমেইনস ডিপলি রুটেড, কিন্তু এরপর এটা কিন্তু ডিপলি রুটেড হয়ে আছে, মানে এটা খুব গভীরভাবে মিশে আছে ইন সাম কমিউনিটিস, অনেকগুলা কমিউনিটিস এর মধ্যে, অনেকগুলা গোত্রের মধ্যে কিংবা অনেকগুলা সামাজিক গোষ্ঠীর মধ্যে, ডিউ টু সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রেডিশন। এবং কেন? বিকজ এটা সোশ্যাল এবং কালচারাল ট্রেডিশন হয়ে আছে, এটা একটা সামাজিক বা সাংস্কৃতিক একটা ট্রেডিশন হয়ে আছে এই যে ডাউরি দেওয়াটা, অর্থাৎ বিয়ের সময় মেয়ে পক্ষ ছেলে পক্ষকে আপ্যায়ন করবে কিংবা খুশি হয়ে তার মেয়ের জন্য কিছু দিবে তার জামাইকে, এইরকম একটা প্রচলন আমরা বা এরকম একটা কথাবার্তা আমরা দেখি আমাদের সমাজের মধ্যে। দিস প্র্যাকটিস লিডস টু নিউমেরাস প্রবলেম, এবং এই যে চর্চাটা এটা অসংখ্য প্রবলেমের দিকে নিয়ে যায়, স্পেশালি ফর উইমেন, বিশেষ করে কাদের জন্য? নারীদের জন্য। If the dowry demands are not met, যদি এই যে ডাউরি ডিমান্ডটা যৌতুকের মধ্যে যে ডিমান্ড গুলো করা হয়, যে চাওয়াগুলো বর পক্ষ চায়, সেটা যদি মেট করতে না পারে, অর্থাৎ সেটা যদি ফুলফিল না করতে পারে, তুমি এখানে এটাও বলতে পারো যে the dowry demands are not fulfilled, if the dowry demands are not fulfilled, তুমি এই সেন্টেন্সটা বলতে পারো। যদি কিনা ডাউরি ডিমান্ডসটা ফুলফিল করতে না পারে তাহলে কি হবে? brides often face harassment, যে ব্রাইডস থাকে, যে কনে থাকে, সে প্রায় হ্যারাসমেন্টের শিকার হয়, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, ইভেন ডেথও হতে পারে। অর্থাৎ অনেক সময় ভায়োলেন্স এত বেশি মারাত্মক হয়ে যায় যে মৃত্যু ঝুঁকিতেও পড়ে মেয়েরা। মেনি ফ্যামিলিজ স্পেশালি ফ্রম লোয়ার ইনকাম ব্যাকগ্রাউন্ডস, বেশিরভাগ পরিবার, বিশেষ করে কোন পরিবারগুলো কথা বলা হচ্ছে দেখো, লোয়ার ইনকাম ব্যাকগ্রাউন্ডস। একটু আগে যেটা বলছিলাম, যে সকল পরিবার ফাইন্যান্সিয়ালি খুব একটা স্টেবল হয় না, যাদের ইনকাম অনেক বেশি থাকে না, তারা অনেক বেশি সাফার করে এই ডাউরি ডিমান্ডস এর কারণে।
সো কি বলো দেখো যে স্পেশালি ফ্রম লোয়ার ইনকাম ব্যাকগ্রাউন্ডস সাফার ফাইন্যান্সিয়ালি, তারা ফাইন্যান্সিয়ালি সাফার করে while trying to fulfill dowry demands, যখন তারা চেষ্টা করে এই ডাউরি যে ডিমান্ডস গুলো থাকে সেগুলো যখন ওরা ফুলফিল করার চেষ্টা করে তখন তারা অনেক বেশি ফাইন্যান্সিয়ালি সাফার করে, অনেক বেশি ফাইন্যান্সিয়ালি তারা ভুক্তভোগী হয়। The dowry system reinforces gender inequality by treating women as financial burdens rather than individuals with equal rights. অর্থাৎ কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে যৌতুক প্রথাটা জেন্ডার যে ইনইকুয়ালিটি আছে, জেন্ডার যে অসমতাটা আছে সেটাকে তৈরি করছে। কিভাবে তৈরি করছে? নারীদেরকে ফাইন্যান্সিয়াল বার্ডেন হিসেবে দেখার মধ্য দিয়ে, অর্থনৈতিকভাবে বোঝা হিসেবে দেখার মধ্য দিয়ে, রাদার দেন ইন্ডিভিজুয়ালস উইথ ইকুয়াল রাইটস, তাদেরকে একটা ইন্ডিভিজুয়াল যার কিনা ইকুয়াল রাইটস আছে সেটা না দেখে তাকে ফাইন্যান্সিয়ালি বার্ডেন হিসেবে দেখার মধ্য দিয়ে এই ডাউরি সিস্টেমটা একটা জেন্ডার ইনইকুয়ালিটিকে তৈরি করছে সমাজে। Education, awareness and strict enforcement of anti-dowry laws are crucial to eliminating these practice. অর্থাৎ কি বলো দেখো যে education, awareness and strict enforcement of anti-dowry laws, অর্থাৎ শিক্ষার ব্যবস্থা করার মধ্য দিয়ে কিংবা awareness সচেতনতা তৈরি করার মধ্য দিয়ে কিংবা strict enforcement এর মধ্য দিয়ে ডাউরি যে anti-dowry যে laws গুলো আছে, মানে যৌতুক প্রথার বিরোধী যে লস গুলো আছে সেগুলোকে এনফোর্স করার মধ্য দিয়ে, সেগুলোকে মানুষের উপরে মানুষকে সেগুলো ফলো করার জন্য বাধ্য করার মধ্য দিয়ে আর ক্রুশাল টু এলিমিনেটিং দিস প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাকে এলিমিনেট করা, এই প্র্যাকটিসটা থেকে বের হয়ে আসার জন্য এই যে কাজগুলো এগুলো করাটা খুবই ক্রুশাল, খুবই জরুরি। দ্য গভর্নমেন্ট along with non-governmental organization has been working to raise awareness about the negative impacts of dowry. অর্থাৎ কি বললো, গভর্নমেন্ট এবং পাশাপাশি নন গভর্নমেন্টাল যে অর্গানাইজেশন গুলো আছে অর্থাৎ এনজিও গুলো আছে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে এনজিও, হ্যাজ বিন ওয়ার্কিং টু রাইজ অ্যাওয়ারনেস, তারা কাজ করছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, সচেতনতা ক্রিয়েট করার জন্য। কিসের জন্য, কিসের সচেতনতা তারা ক্রিয়েট করতে যাচ্ছে? এই যে যৌতুক প্রথাটা, এটার যে নেগেটিভ ইম্প্যাক্টসটা আছে সেইটার ব্যাপারে সচেতনতা তৈরি করার জন্য গভর্নমেন্ট এবং এনজিও গুলো কাজ করে যাচ্ছে। Educational programs that emphasize women's empowerment and financial independence can help change societal attitudes. অর্থাৎ কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে নারীর ক্ষমতায়নে বা নারীর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তৈরিতে যে এডুকেশনাল প্রোগ্রাম গুলো আছে সেগুলো এই যে সোসাইটাল অ্যাটিটিউড, মানে আমাদের এই যে সোসাইটাল বিহেভটা, যে আচরণটা, এটা চেঞ্জ করতে হেল্প করতে পারে। To build a just and equal society, we must collectively stand against the dowry system. To build a just and equal society, এখানে just মানে কিন্তু আমরা যখন বলে যাচ্ছে জাস্ট এটুকুই, ওই জাস্ট না, মানে শুধু জাস্টটা, এটার অর্থ কিন্তু না। এখানে জাস্ট মানে হচ্ছে ফেয়ার, মানে যেখানে জাস্টিস আছে, যে সোসাইটিতে জাস্টিস আমরা দেখতে পাচ্ছি। তো কি বলো, টু বিল্ড এ জাস্ট অ্যান্ড ইকুয়াল সোসাইটি, মানে আমি যদি একটা ফেয়ার এবং একটা সমতা ভিত্তিক সমাজ তৈরি করতে চাই তাহলে উই মাস্ট কালেকটিভলি, আমাদের প্রত্যেককে একসাথে দাঁড়াতে হবে। কিসের এগেনস্টে? ডাউরি সিস্টেমের এগেনস্টে আমাদেরকে দাঁড়াতে হবে। রেসপেক্ট ফর উইমেন, ইকুয়াল অপরচুনিটিস অ্যান্ড স্ট্রিক্ট লিগাল অ্যাকশন এগেনস্ট অফেন্ডার্স ক্যান হেল্প এন্ড দিস হার্মফুল প্র্যাকটিস ইন বাংলাদেশ। মানে কি বললো, নারীকে রেসপেক্ট করার মধ্য দিয়ে, ইকুয়াল অপরচুনিটিস তৈরি করার মধ্য দিয়ে এবং স্ট্রিক্ট লিগাল অ্যাকশন গুলো নেওয়ার মধ্য দিয়ে, এবং কাদের এগেনস্টে নেওয়ার মধ্য দিয়ে? অফেন্ডার্স, যারা কিনা এই ডাউরি সিস্টেমের সাথে যুক্ত বা এই যে বেআইনি কাজের সাথে যুক্ত, ওদের এগেনস্টে এই স্ট্রিক্ট লিগাল অ্যাকশন নেওয়ার মধ্য দিয়ে আমরা একটা হেল্প পেতে পারি। কোন জায়গায় আমরা হেল্প পেতে পারি? এই যে প্র্যাকটিসটা বাংলাদেশে আছে, এই যে হার্মফুল প্র্যাকটিসটা, এটা শেষ করতে, এটা নাশ করতে, এটা এন্ড করতে আমরা একটা হেল্প পেতে পারি। তো এই ছিল আমাদের ডাউরি সিস্টেমের উপরে আমাদের যে প্যারাগ্রাফটা। আমরা খুব সহজ ভাষায় খুব ভালো ভালো কিছু শব্দ ব্যবহার করে এই প্যারাগ্রাফটা শিখে ফেলার চেষ্টা করেছি। আমাদের এইচএসসি প্যারাগ্রাফ সিরিজে আমরা চেষ্টা করছি আমরা যেন এইচএসসি তে অতীতে যে প্যারাগ্রাফ গুলো বারবার এসেছে বোর্ড এক্সাম গুলোতে, সেগুলো যেন আমরা সমাধান করে ফেলতে পারি এবং খুব সহজ ভাষায় খুব সহজ শব্দ ব্যবহার করে যেন আমরা এগুলো অ্যান্সার করতে পারি এবং খুব ভালো একটা প্যারাগ্রাফ যেন আমরা লিখে আসতে পারি আমাদের এক্সামে। আর যদি এই প্যারাগ্রাফের পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।